হ্যালো বন্ধুরা, আজ আবার আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার 2025-এর কোশ্চেন নিয়ে এসেছিলাম। দেখো, প্রথম কোশ্চেন কি দেওয়া আছে সেটা হলো যে একটি ধাতব রডকে এ বি সি তিনটি ভাগে ভাগ করা হলো। এ ও বি এর দৈর্ঘ্যের অনুপাত 9:20 এবং সি ও বি এর দৈর্ঘ্যের অনুপাত 5:11। যদি এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেন্টিমিটার হয় তাহলে ধাতব রডটির মোট দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথম আমি অঙ্কটা লিখে নেওয়াই হবে যে এ বাই বি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 9/20। এখানে তারপর দেওয়া আছে কি, সেটি হলো এ ও সি এর সি ও বি এর দৈর্ঘ্যের পার্থক্য 5:11। তাহলে সি যদি 5 হয় তাহলে বি হবে 11। তাহলে আমি বি তাহলে উপর লিখছি, আমি তার নিচে সি করছি। তাহলে তো কত দেওয়া আছে সেটি হলো 11 উপরে হবে এবং 5 তখন নিচে হবে। ঠিক আছে, এখানে আমরা যেভাবে করতাম সেভাবে কিন্তু প্রথমে ওই এবিসি এর অনুপাত বার করে নেব। খুব সহজভাবে হয়ে যাবে। দেখো, এটা 20 দিয়ে গুণ করে দাও, এখানে 11 দিয়ে গুণ করে দাও, 99, 11 দুগুণে 22, 210, 220, এখানে 5 দুগুণে 10, 100। তো টোটাল কত হবে? এটা এ 99 বেরিয়েছে, বি বেরিয়েছে 220 এবং সি বেরিয়েছে কত? 100। যোগ করে কত আসছে? এটা 9, তারপরে 2 এখানে আছে, এখানে 0, 9 দিয়ে 11, 2, 1 3, 1 4। এত মোট তিনটা অনুপাত দেওয়া, তিনটা অনুপাত যেটা আমরা বার করতে পেরেছি 99, 220 এবং 100, তিনটা যোগফল কত হয়েছে? 419 হয়েছে। এখানে দেখো দেওয়া আছে সেটা হলো যে এ এবং সি এর পার্থক্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি করি সি মাইনাস এ সমান 100 মাইনাস 99 সমান 1, এই একের মান হলো 10। তাহলে এখানে এই যে 419 যে মানটি দেওয়া আছে এর মান কত? এটি তো মোট দৈর্ঘ্যের পরিমাণটা। তাহলে 419 কত হবে? 10 গুণিত 419 সমান 4190 সেন্টিমিটার। পরের অঙ্ক। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো কি দেওয়া আছে। বলছে একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলি ক্রমানুসারে হলো পি 0,0, কিউ 6,0, আর 8,3, এস 4,7 এবং টি 0,4। পঞ্চভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে অঙ্কটা দেওয়া আছে এটি একটি জিওমেট্রি থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কগুলো বারে বারে রেলওয়ে গ্রুপ ডিতে আসে এগুলো। ঠিক আছে, তো এই জিওমেট্রির অঙ্কটি সলভ করবো আমরা এবার। দেখো, এটি হচ্ছে একটি ইরেগুলার পলিগন। মানে এখানে হচ্ছে ইরেগুলার মানে কি না, বাহুগুলো হচ্ছে সমান নেই কিন্তু। ঠিক আছে, তো এটা আমরা শুলেস মেথডের মাধ্যমে অঙ্কটা করব। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা প্রথমে আমি বোর্ডে লিখছি, তারপরে অঙ্কটা সলভ করব। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো বারে বারে কিন্তু দেয় প্রবলেমগুলো। ঠিক আছে, দেখো এখানে প্রথম অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা কি দেওয়া আছে। 5টা বাহু দেওয়া আছে, মানে 5টা বাহু না, সরি 5টা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, এরকম একটি পঞ্চভুজ, এখানেও পঞ্চভুজটা আঁকা হচ্ছে। এটা পঞ্চভুজ, পি কিউ আর এস, এরকম একটা পঞ্চভুজ আছে। ঠিক আছে, তাহলে এখানে পি কিউ আর এস টি। পি এর দেখো মান দেওয়া আছে 0,4, আর এর দেখো না, সরি 0,0 দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 6,0, আর এর মান দেওয়া আছে 8,3, এস এর মান দেওয়া আছে 4,7 এবং টি এর মান দেওয়া আছে 0,4। এই হচ্ছে আমার একটা পঞ্চভুজ দেওয়া আছে, যেটা ইরেগুলার পঞ্চভুজ, ইরেগুলার একটি পেন্টাগন। তো এটা আমরা সলভ করব। ঠিক আছে, তো এবার তাহলে কি হবে, এবার সূত্রটা আমরা বোর্ডে লিখছি। দেখো দেখো সূত্রটা কি হবে, দেখো দেখো তোমার কি হবে, এটা এরিয়ার সূত্র আছে, সেটা হলো যে
হাফ ইন্টু মড x1 y2 x2 y3, এখানে x1 x2 x3 এভাবে হয়ে যাবে এবং সেকেন্ড যে দেওয়া আছে y2 তারপর y3, তারপর হচ্ছে এখানে x3 y4 প্লাস x4 y5 x5 y1 মাইনাস কি হবে এখানে, তাহলে সেটা হলো মাইনাস, আবার এখানে শুরু করবে রিপিট হবে, এখানে হয়ে যাবে y1 x2 y1 x2 প্লাস, সরি এখানে একটু বন্ধ হয়ে যাবে, প্লাসই তো আসবে এখানে, y2 x3 প্লাস y4 x4, সরি y3 x4 প্লাস y4 x5 প্লাস y5 x1, মানে এখানে এই মানটার থেকে এই মানটা বিয়োগ করতে হবে। এবার আমরা দেখবো যে এখানে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এবং x5 y5 এর মানগুলো কি হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এটা প্রত্যেকে প্রথমে বোর্ডে লিখে নেবে, মানে যেখানে তোমরা ম্যাথটা সলভ করবে সেখানে প্রত্যেকে লিখে নেবে এটা। তারপরে দেখা এবারে x1 y1 মানগুলো আমরা দেখাচ্ছি কীভাবে আসছে এগুলো। দেখো এখানে হচ্ছে x ছিল, এখানে y, পি কিউ আর এস চারটা আমরা পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু এবং টি বিন্দু। পি ছিল 0,0, মানে এখানে x1 এর মান 0 আর y1 এর মান 0 কিন্তু, ঠিক আছে। কিউর ক্ষেত্রে কি হবে, তাহলে কিউর ক্ষেত্রে x1 এর মান 6 আর x2 এর মান 6 এবং y2 এর মান তাহলে কি হবে, এটা 0 হবে। আর এর ক্ষেত্রে তখন কি হবে, x3 এর মান 8 এবং y3 এর মান 3। এস এর ক্ষেত্রে কি হবে, মানে x4 এর মান হচ্ছে 4 হবে এবং y4 এর মান হচ্ছে 7 হয়ে যাবে। টি এর ক্ষেত্রে তখন তাহলে কি হবে, এটা x1 এর মান হচ্ছে x5 এর যে মানটা সেটা কি হবে, তাহলে এটা 0,4। আচ্ছা, আগের যে ফর্মুলাটা আমি দেখালাম ওই ফর্মুলাটার মাধ্যমে এই যে এই মানগুলো ফেলে দিলে তখন সেক্ষেত্রে কি হবে, আমাদের অ্যান্সার দাঁড়াবে 39। এটা হচ্ছে এরিয়া হবে, এটা এত ইউনিট স্কোয়ার হবে এটা, হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কগুলো সাধারণত এইভাবে করতে হবে, প্রথমে পঞ্চভুজটা ওখানে আঁকার হয়তো সময় হয়তো কত নাও হতে পারে, তখন সেক্ষেত্রে আমাদের ওই সূত্রটা প্রথমে অ্যাপ্লাই করে এইভাবে আমাদের x1 y1 x2 y2 এইভাবে প্রতিটা মানকে লিখে এবং ওখানে বস করে পুট করে করতে হবে কিন্তু, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এই প্রবলেমটা কি দেওয়া আছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 542 সেন্টিমিটার স্কোয়ার হয়, বক্রতলের ক্ষেত্রফল এর সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। এখানে তাহলে কী হবে, এখানে প্রথম ছবিটা আঁকা যাক, ডায়াগ্রামটা ফার্স্ট আঁকলে তাহলে কী হবে, অঙ্কটা আমাদের হাফ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা চোঙ দেওয়া আছে, চোঙের তাহলে এটা যদি চোঙ হয়, এটা চোঙের তাহলে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি না, সমগ্রতলের ক্ষেত্রফল মানে হলো এই যে এই বক্র সাইডটা, মানে এই যে বক্রতলটা আছে এর ক্ষেত্রফলটা, তাহলে কি হবে, এটা 2πr/h যুক্ত এই সাইডে πr² আর এই সাইডে πr² যুক্ত 2πr², এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা জানলাম। এবার দেখো অঙ্কটা কি দেওয়া আছে, তাহলে অঙ্কটা এখানে দেওয়া আছে হচ্ছে সেটা হলো যে বক্ষতলের ক্ষেত্রফল, মানে এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে এই ক্ষেত্রফলের মানটা কি হবে, এই জাস্ট এই সাইডে ক্ষেত্রফলের মানটা হচ্ছে কি হবে, টোটাল ক্ষেত্রফলটার তার 2/5 তাহলে আমরা এইভাবে লিখছি তাহলে যে কার্ভ সারফেস এই মানটা চেয়েছে, কার্ভ সারফেসের মানটা চেয়েছে, কার্ভ সারফেস এরিয়া, তাহলে কি হবে, এটা কার্ভ সারফেস এরিয়া সমান 2/5 ইন্টু টোটাল সারফেস এরিয়া,
ঠিক আছে। এখানে দেখো মান দেওয়া আছে 542, ঠিক আছে। এই টোটাল যে সার্ফেস এরিয়া এর মানটা দেওয়া আছে কত, 542 দেওয়া আছে। ফার্স্ট তাহলে গুণ গুণ করে নাও, 1084/5, তাহলে কত হবে এটা, 5 দুগুণে 10, 5 একে 5, 5 ও 30, 5 আটে 40, এত সেন্টিমিটার স্কোয়ার। 216.8 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কার্ভ সার্ফেস এরিয়া, মানে এই সাইডে যে কার্ভ সার্ফেস এরিয়াটা আছে এটার ক্ষেত্রফলটা চেয়েছে, এটার মান বেরিয়ে কত না 216.8 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট অঙ্কতে দেখো, একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স 26 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের বয়স 27 বছর হবে। তাহলে শিক্ষকের বয়স কত বছর? এখানে 26 জন শিক্ষার্থী যে আছে তাদের কিন্তু হচ্ছে যে গড় বয়সটা সেটা হচ্ছে এখানে 26 বছর করে ছিল এটা, ঠিক আছে। আমি ধরলাম যে শিক্ষক মহাশয়ের বয়স হলো 26 বছর, ঠিক আছে, এটা ধরলাম এটা। কিন্তু দেখো তাহলে এখানে তাহলে হচ্ছে এই যে যিনি টিচার এসেছেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে প্লাস তোমার এখানে হচ্ছে আগে যে 26 জন ছিল, এখন কিন্তু মোট কিন্তু গ্রুপে হচ্ছে 27 জন হয়েছে কিন্তু, ঠিক আছে। আমি মনে করলাম যে ওই যে শিক্ষক মহাশয় তার বয়স হচ্ছে 26 বছর বটে কিন্তু, ঠিক আছে। তাহলে কিন্তু 27 জনটার বয়স কিন্তু উনি আসার জন্য কিন্তু প্রত্যেকে 1 করে বেড়ে গেছে। তাহলে কি হবে এটা, তাহলে আগে কিন্তু 26 ছিল, এখন 27 হয়েছে, তাহলে 27 মাইনাস 26, তাহলে এটা 1 করে বাড়লো। এটা প্রত্যেকের বয়স কিন্তু কত জনকার এটা মানে বাড়লো, তাহলে কত জনকার বয়স বাড়লো, তাহলে না 27 জনকার বয়স কিন্তু এটা 1 করে বেড়ে, তাহলে 27 হবে এটা, ঠিক আছে। আর আগে আমি ধরেছিলাম যে শিক্ষক মহাশয় তার বয়স হচ্ছে 26 বছর, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের এখানে খুব সহজে আমরা বার করতে পারবো যে শিক্ষক মহাশয়ের বয়স কত হবে এটা, না শিক্ষকের বয়স হবে, আগে আমি 26 ধরেছিলাম এটা, কিন্তু 26 ও 27 জনকার বয়স কিন্তু 1 করে বাড়লো, তাহলে এখানে প্লাস 27 বছর, ঠিক আছে। তাহলে কত হবে এটা, 53 বছর। হ্যাঁ, এটা হবে অ্যান্সার, 53 বছর। দেখো পরবর্তী অঙ্কটি কি দেওয়া আছে, যদি একটি সংখ্যার 20%কে 90 এর সঙ্গে যোগ করা হয় তাহলে যোগফল ওই মূল সংখ্যাটি হয়। মূল সংখ্যাটি 80% কত হবে? তাহলে এখানে কিন্তু যে অঙ্কটা ধরো আমি মনে করিনি, ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে তাহলে এক্স এর কি বলে, এক্স এর 20% মানে 20/100, এর সঙ্গে যদি 90 যোগ করা হয় তাহলে কিন্তু আমি কি পাই, তাহলে আমি মূল সংখ্যা পাই, তাহলে আমি এটা কিন্তু তাহলে আমি এক্স পাই কিন্তু, ঠিক আছে। তাহলে তোমার এক্স ধরে অঙ্কটা করলে খুব সোজা হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস x/5 সমান কত, 90 হলো এটা। তারপর কি হবে দেখো, তাহলে এটা 5, 4x/5 সমান 90। আচ্ছা 4x/5 এই যে মানটা দেওয়া আছে, আচ্ছা 4x/5 এটা তো মানে ওই এক্স এর তো 80% হচ্ছে না, তাহলে এক্স এর 80% মানে তাহলে ধরো এটা তো 4x/5 তো হবে ধরো। কীভাবে পাবো এটা তাহলে, 4x/5 এটা আমি 5 20 তো 20 দিয়ে গুণ করে দাও, উপরে যে 20তে, তাহলে এখানে কত তাহলে দেখো এটা না 100, 4 দুগুণে 80 এক্স সমান তো 90 তো। হ্যাঁ, অঙ্কটা এইভাবে করা যাবে এটা। অথবা অঙ্কটা ধরো যদি বলো যে মানে একবারে বড় লিখো, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু এখানে মুছতে হবে এটা, এখানে মুছে নিয়ে অঙ্কটা কি করতে হবে, তাহলে এখানে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে 5x মাইনাস এক্স সমান 90 বা 4x/5 সমান 90, ঠিক আছে। বা তাহলে এক্স কত হবে, 90 গুণিত 5/4। এবার এক্স সমান তাহলে যে মানটা পেয়েছি 90 গুণিত 5/4, এটা আমি এখানে বসাবো মানটা, 90 গুণিত 5/4 এর হচ্ছে 80%, তাহলে কি হবে 80/100, 4 দুগুণে 8, তাহলে 5 দুগুণে 10, 9 দুগুণে 5 দুগুণে 10 আর 9 90। আগে যেটা আমি দেখালাম সেভাবে তোমরা 80% করে ওখান থেকে বার করতে পারো, অথবা এইটা
লম্বাভাবে একটা অঙ্কটা করতে হবে, বডলি অঙ্কটা লিখে করতে হবে, যেটা খুশি অঙ্কটা করতে পারবে। আচ্ছা, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকবারে প্রতি শিফটে কিন্তু সেমভাবে কিন্তু অঙ্কগুলো রিপিট হয়ে আসে, কিন্তু আরআরবির ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ফেভারিট এবং খুব প্রিয় অঙ্ক বলতে পারে। এই অঙ্কগুলো প্রত্যেকবারে কিন্তু খুব রিপিটেড হয়ে কিন্তু আসে এগুলো, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখছি কি আছে। দেখো, এই প্রবলেমটা একটা লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। এখানে প্রফিট অ্যান্ড লসের অঙ্কটা হলো, একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছেন। তিনি আমগুলি এমনভাবে বিক্রি করেছেন যাতে 100 কোটিটি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়। তার লাভের শতাংশ কত? তাহলে অঙ্কটা কি দেওয়া আছে, সেটা হলো 150টি আমের কস্ট প্রাইস সমান 120টি আমের সেলিং প্রাইস, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাভ বা প্রফিট মানে তাহলে কী হবে? তাহলে প্রফিট মানে হলো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে। এবং পার্সেন্টেজ অফ প্রফিট তাহলে কী হবে? তাহলে না 100 টাকাতে ঠিক কত টাকা লাভ? তাহলে কী হবে? এটা আমরা অঙ্কটা ঘুরে লিখছি, 120 এসপি মানে সেলিং প্রাইস, তাহলে কী হবে? 150 সিপি বা এসপি বাই সিপি আমার কী আসবে? তাহলে 150 বাই 120। তা আমরা দেখবো যে ক টাকা আমরা প্রফিট পাচ্ছি এখানে। তাহলে আমরা 30 টাকা প্রফিট পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 120 টাকাতে প্রফিট যেটা পেলাম সেটা তাহলে 30 টাকা হলো, কারণ তোমার হচ্ছে এখানে সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে পার্থক্য কত? 30 টাকা কিন্তু, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু প্রফিট সেল পাচ্ছি 30 টাকা, কিন্তু সেটা 120 টাকাতে। আমাদের যেহেতু বলা হয় যে কত পার্সেন্টেজ প্রফিট, তাহলে কিন্তু আমরা এখানে 100 টাকাতে কত টাকা প্রফিটটা বার করে নেবো, 100 দিয়ে গুণ করে কিন্তু, ঠিক আছে। তাহলে কী হবে? এটা 0 0 3 4 12 4 25 100, তাহলে 25%। এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। দেখো, নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, বলা হয়েছে পি হলো এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু যদি পি এ সমান 98 সেন্টিমিটার, পিবি সমান 91 সেন্টিমিটার হয় এবং পিসি সমান 21 সেন্টিমিটার হয়, তাহলে পিডি এর দৈর্ঘ্য কত? দেখো, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। প্রথমে এই ছবিটা আমি আঁকছি, একটা আয়তক্ষেত্র দেওয়া হয়েছে এখানে। এর মিডলে এর যে কোনো একটা বিন্দু মনে করো, মাঝে একটা বিন্দু, এটা যেখানে ইচ্ছা হতে পারে, ঠিক আছে। ধরলাম যে এখানে এ বি সি ডি, এখানে একটা বিন্দু পি ধরা হয়েছে। তাহলে এখানে কিন্তু এই যে পি যে ধরা হয়েছে এখানে, পি বিন্দুটা, তাহলে এখানে পিডি আমি জয়েন করছি, পিডি পিডি পিবি পিএ এবং পিসি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু হচ্ছে প্রতিটা মান দেওয়া আছে, যেমন পিবির মান দেওয়া আছে 91, তারপর হচ্ছে পি এর মান দেওয়া আছে 98, তারপরে হলো পিসির মান দেওয়া আছে 21। তাহলে এখানে পিডি মানে এই যে পিডি যে মানটা, সেটা ধরলাম এক্স, এই মানটা চেয়েছে। এই যে পিডি যে মানটা, এই মানটা চেয়েছে, একটা সূত্র আছে, সেটা হলো ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম, ঠিক আছে। ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম। এটার থেকে কি পাই না, এটা হলো হচ্ছে যে বিন্দুটা আমাদের এখানে টাচ করে, তাহলে এখানে কি হবে? এ এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে সমান, তাহলে কি হবে না, এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার। আমরা এটা বলতে পারি, এটা যে পি ডি স্কোয়ার প্লাস পি বি তার স্কোয়ার সমান কি হবে? সমান হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার। আমার এখানে পিডির মানটা চেয়েছে, এক্স স্কোয়ারের মানটা চেয়েছে, তাহলে কি হবে? এটা না পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। তাহলে এটা লেখো, তাহলে মানটা তাহলে এখানে পি এর মান দেওয়া আছে পি এ 98 তার স্কোয়ার প্লাস পিসি 21 তার স্কোয়ার মাইনাস পিবি মানে হলো পি আর বি 91 তার স্কোয়ার। এখানে এটা কিন্তু ক্যালকুলেশন করলে অর্থাৎ তোমরা সাতটা কমন নিতে পারো,
ক্যালকুলেশন করলে এখানে কিন্তু মান বেরাবে 42 সেন্টিমিটার। এটি সূত্র কিন্তু ব্রিটিশ ফ্ল্যাগ থিওরির সূত্র হচ্ছে এটাই যে এখানে কিন্তু যে বিন্দুটা আমার এখানে আছে সেই বিন্দুটা কিন্তু পরস্পর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার এই সাইডে কি হয় এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কিন্তু সমান সমান হয় এটা, ঠিক আছে। এই সূত্রের মাধ্যমে মানে অ্যাপ্লাই করলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো হয়ে যায়, ঠিক আছে। আর এগুলো একটু সামান্য টাইম নষ্ট হয়, কারণ এই অঙ্কগুলো করতে গেলে একটু সামান্য ক্যালকুলেশন করতেই হয়, ঠিক আছে। ধন্যবাদ।